সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাম বাড়ালো সরকার, প্রতি ইউনিটে গ্রাহককে দিতে হবে প্রায় 11 টাকা, জুনেই কার্যকর। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানার দায় স্বীকার, যুক্তিতর্ক শেষে দ্রুতই রায়। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়েই বাড়ল বিদ্যুতের দাম। বিইআরসির চেয়ারম্যান জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 39 পয়সা এবং গ্রাহক পর্যায়ে 1 টাকা 52 পয়সা বাড়ানো হয়েছে। নতুন দাম জুন থেকেই কার্যকর হচ্ছে। গণশুনানিতে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ালো সরকার এবং বিতরণ ব্যয়। আনুষ্ঠানিকভাবে মূল্যবৃদ্ধির এ ঘোষণা আসে বুধবার। সংবাদ সম্মেলনে যা ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে 19.85% ও গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% মূল্য বৃদ্ধি হয়েছে। এতে পাইকারি বিদ্যুতের দাম 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুচরো পর্যায়ের 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাস বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন মাশুলও বাড়ানো হয়েছে। সঞ্চালন খরচ গড়ে ইউনিট প্রতি 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা করা হয়েছে। ছিল 7 টাকা কত ছিল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে সোহেল রানা, তবে তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেছে। এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আশা করছেন আগামী সপ্তাহে হতে পারে আলোচিত এই মামলার রায়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বুধবার। বেলা 11টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে তোলা হয়। আত্মপক্ষ সমর্থনের প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে সহযোগী হিসেবে ডলারের ওপর দায় চাপানোর চেষ্টা করে সোহেল রানা। তার স্ত্রী স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করে, পরে দোষ স্বীকার করে ক্ষমা চায় সোহেল। ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। আসামিদের পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী দেয়া হবে না বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, তার আমি মাপ চাই। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই, বিদেশি আজকে সাফাই সাক্ষী দিবে না। আগামী সপ্তাহেই রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বলে আশা করছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর। আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেছে আদালত। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘি থেকে সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণীটির স্থান হয়েছে কয়রা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বাগেরহাটের ঐতিহ্য খান জাহান আলী মাজার, এই মাজারে মূলত দুটো কুমির ছিল, ধলা পাহাড়, কালা পাহাড়। খান জাহান আলী সাহেবের সেই কুমির দুটো যখন মারা যায়, তারপরে এই কুমিরটিকে এনে ছাড়া হয় ভারত থেকে। এই কুমিরটা ছাড়ার পরে আমরা দেখছি কয়েকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। লোকজন আসে শুধু ওই কুমিরের জন্য, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তুলে গেছে, কুমির ওই দেখার জন্যই আসে। তার ইসির কবরও জিয়ারাত করে যায়, কুমিরও দেখে যায়। কুমির আমরা ওই মাজারে দেখতে চাই। বাংলাদেশের বহু প্রান্তেরই লোকজন এখানে কুমিরের উদ্দেশ্যেই আসে। আর খান জাহানের এখানে মূল আকর্ষণ হচ্ছে কুমির।
এটা অবশ্যই রাখা উচিত, তবে এইভাবে রাখা উচিত না যে মানুষের অঘটন ঘটে, মানুষের যানবাহনের ক্ষয়ক্ষতি হয়। কুম্ভীর নিয়ে গেছে, ভালো হয়েছে। ওই না নিলে ওই আগে এদের কামড়ায় ওরে কামড়ায়, খাদ্যঙ্গ ব্যবসা এখন নিয়ে গেছে, আরো ভালো হয়েছে। খাদ্যঙ্গ ব্যবসা থাকবে না, ভালো হয়েছে। আর মানুষের কোনো চিন্তা থাকবে না, পানিতে নামতে নাইতে গোসল করতে ভয় থাকবে না। হিংস্র কুমির দিঘিতে থাকা মানুষের ক্ষতি করা এ আমরা চাই না, এ সারা নিয়ে যাওয়া উচিত। আমি মনে করি জনগণের পক্ষে এটা ভালো হবে এবং সবাই মাজারে গোসল করতে পারবে, দিঘিতে নামতে পারবে। কারণ ওই জায়গাতে নানান জায়গার মানুষজন আসা যাওয়া করে, ওই জায়গায় গোসল করে, যে কোনো পানি হাত মুখ ধুতে গেলে তাকে একটা ঝুঁকিপূর্ণ হয়। পানিতে হাত দিতে গেলে মনে হয় যে কুমিরে থাবা দিচ্ছে, মানুষের একটা মনে হয়েছে, আতঙ্ক মনে হয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নুরুন নাহার বেগম নামের এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উত্তর ঢেমশা বোর্ড অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে রেললাইন পারাপারের সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। এ বিষয়ে কক্সবাজার রেলওয়ে থানার এসআই রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ অনেক সময় সুবিধা পায়, কিন্তু এই ঘটনায় অপরাধীরা সেই সুযোগ পাবে না, কারণ এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই ঘটনার বিচারিক প্রক্রিয়া ও তদন্ত প্রতিবেদন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, দেশের ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ৫টি শিশু হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে আইসিইউ সুবিধা থাকবে। দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানব সম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মিনিস্টার মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শোরুম, ডিস্ট্রিবিউশন চ্যানেল সহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন হয়। এ সময় কোম্পানির শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, মিনিস্টার মাইওয়ান গ্রুপ দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশ সহ ৬০ দেশের আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর এই প্রস্তাবটি প্রকাশ করে। দপ্তরের অভিযোগ, পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া ও মার্কিন বাণিজ্যে বাধা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ ৫৪ দেশের আমদানি পণ্যের উপর অতিরিক্ত ১০% বা ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ইউএসটিআর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি থাকা দেশের জন্য অতিরিক্ত ১০% শুল্ক এবং চুক্তি না থাকা দেশগুলো ১২.৫% পর্যন্ত উচ্চ শুল্কের মুখে পড়তে পারে। তবে এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না, এটি বাস্তবায়নের আগে জনসাধারণের মতামত ও পর্যালোচনা করা হবে। ভঙ্গুর যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে আবারও নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আত্মরক্ষামূলক অভিযান চালানোর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যমও। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও সেন্টকমের দাবি, ইরানের হামলা মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এর ফলে ওয়েস্ট এশিয়া জুড়ে নতুন করে যুদ্ধের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এছাড়া ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ইসরায়েলি সংশ্লিষ্ট কার্গো জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর। এবার গ্লো অ্যান্ড লাভলিস অফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। হাসিব, বাংলার মেয়েরা আবারও ফাইনাল উঠে গেল, এটি তো বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের খবর। আপনি একটু ব্যক্তিগত নৈপুণ্য বিশ্লেষণ করে আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত, কেমন দেখলেন আজকের ম্যাচ এবং ফাইনালে আসলে কি ধরনের বাধা বাংলার মেয়েদের সামনে অপেক্ষা করছে? দোলা, যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে গ্রুপ পর্বে দুটো পারফরমেন্স ছিল মালদ্বীপের সাথে এবং ভারতের সাথে, তাতে আসলে খুব বেশি একটা প্রত্যাশা ছিল না যে বাংলাদেশ হয়তো ফাইনাল টপকে সেমিফাইনাল টপকে ফাইনালে যাবে। এবং আমরা যারা বাংলাদেশ থেকে আসছি সাংবাদিকরা, তারা মোটামুটি সবাই একই হোটেল বা কাছাকাছি হোটেলে আছে এবং তারা অনেকেই মনস্তাত্ত্বিকভাবে প্রিপারেশন নিয়ে রেখেছিল যে আজকে রাতে অথবা আগামীকালকে কেউ অনেকেই ঢাকা অনেকেই বাংলাদেশের উদ্দেশ্যে এই গোয়া শটটা ছেড়ে দিবেন, কারণ হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স নেই। সেখান থেকে বাংলাদেশ প্রথমে গোল খাওয়ার পর যেভাবে মোটিভেটেড হয়ে ব্যাক করলো ম্যাচে, এবং শিউলি আজিম যার মা মারা গিয়েছে গতকালকে, সেখানে সে দেশে না ফিরে দলের সঙ্গে ছিল, পুরো দলকে সে মোটিভেট করেছে। পুরো দলটা আসলে শিউলি আজিমের মার জন্যই খেলেছে যদি বলি আমি এক কথায়। এবং আমরা যেভাবে তারা দলটা ব্যাক করেছে এই পুরো ম্যাচটাতে, এটা আসলে মানে এরকম ফুটবলে আসলে আমরা চাই। বাংলাদেশের ফুটবলে, বাংলাদেশের ছেলেদের ফুটবল বলেন, মেয়েদের ফুটবল বলেন, বয়সভিত্তিক ফুটবল, এমনটাই আসলে আমরা চাই এবং এমনটাই হওয়া উচিত, যেখানে আসলে মর্যাদার বিষয়, যেখানে আসলে তৃতীয় শিরোপা জয়ের হাতছানির বিষয়, সেখানে আসলে এরকম কামব্যাকের গল্প লেখাটাই খুবই স্বাভাবিক এবং তেমনটাই আসলে বাংলাদেশের মেয়েরা করেছে। পার্টিকুলারলি যদি বলি, নিঃসন্দেহে আনিকা দুর্দান্ত খেলেছেন। আফিদা গত ম্যাচে খেলেননি বা তাকে খেলানো হয়নি, অধিনায়কত্ব হারানোর পরে প্রথমবারের মতো গতকালকে ম্যাচে তিনি আউট অফ 11 ছিলেন। সেখান থেকে আজকে তিনি পূর্ণাঙ্গ মানে পুরো একাদশে ছিলেন, শুরুতে শেষ পর্যন্ত খেলেছেন। তার ডিফেন্সিভ সেন্স কাজে লাগিয়েছেন। গোলরক্ষক মিলি দুর্দান্ত। হ্যাঁ, নেপালে কিছু ভালো সুযোগ ছিল গোল লাইন বাড়ানো, কিন্তু এখানে আসলে ভাগ্য থেকে যে যতটুকু মানুষ সুবিধা পেয়েছে তার থেকে প্লেয়ারদের সাপোর্টটা অসাধারণ। তো সব মিলে আসলে এমন ম্যাচই আসলে প্রত্যাশা করি ফাইনাল 6 জন ফর্তুদা স্টেডিয়ামে একটা ভালো কিছু হবে। দ্বিতীয় ম্যাচ হবে ভারত এবং ভুটান, সেখান থেকে একটি জয়ী দল বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে 6 জন। তার আগ পর্যন্ত বাংলাদেশের খেলা দুর্দান্ত, এমনটা আসলে হওয়া উচিত। দোলা। হাসিব, আপনাকে ধন্যবাদ। রাজধানী পাঞ্জিমে মান্দোভি নদীর দক্ষিণ তীরে অবস্থিত ওল্ড গোয়া পর্তুগিজ সাম্রাজ্যের ঐতিহাসিক কেন্দ্র। 1510 সালে পর্তুগিজরা বিজাপুরের আদিলশাহী রাজবংশের কাছ থেকে এই এলাকাটি দখল করে। সে সময় এটি প্রাচ্যের রোম নামে পরিচিত ছিল। এর অসাধারণ স্থাপত্য ও ধর্মীয় গুরুত্বের কারণে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45 মিটারের দূরে অবস্থিত ওল্ড গোয়া একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং চিরন্তন সৌন্দর্যের অপরূপ মেলবন্ধন ঘটেছে। গোয়া রাজ্যের ওল্ড গোয়া শহর দিয়ে 450 বছর আগে পর্তুগিজরা ভারতে প্রবেশ করে। সেখান থেকে এখন অবধি পর্তুগিজ উপনিবেশের সেই ছাপ বিদ্যমান এখানকার রাস্তা, সংস্কৃতি, খাবার, গির্জাতেও। 1964 সালের প্রতিষ্ঠিত গোয়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি ওল্ড গোয়া বা ভেল্লা গোয়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। জাদুঘরটিতে 8টি গ্যালারি রয়েছে, যার প্রত্যেকটিতে গোয়ার ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরের প্রবেশপথে আফোনসো ডি আলবুকারকে 3 মিটার উঁচু একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে। তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং ক্যাপ্টেন অফ দ্য সিজ, যিনি 1510 খ্রিস্টাব্দে সামুদ্রিক বাণিজ্যে আরবদের একচেটিয়া আধিপত্য ধ্বংস করে গোয়ার উপর পর্তুগিজ নিয়ন্ত্রণ সুসংহত করেছিলেন। এই গ্যালারির একটি প্রধান আকর্ষণ হল পর্তুগালের জাতীয় কবি লুইস ভাজ দে কামোয়েসের 3.6 মিটার উঁচু মূর্তি। দ্বিতীয় গ্যালারিতে রয়েছে গোয়া শহরের প্রধান পৃষ্ঠপোষক সেন্ট ক্যাথরিনের একটি পূর্ণাঙ্গ মূর্তি।
বাকি গ্যালারিতে আরবি ও ফার্সি শিলালিপি, গোয়ার পর্তুগিজ গভর্নরদের প্রতিকৃতি এবং একটি 16 শতাব্দীর পর্তুগিজ জাহাজের মডেল রয়েছে। জাদুঘরটির পাশেই রয়েছে রেনেসা ও বারোক স্থাপত্য শৈলীর নিদর্শন। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি গির্জা। এখানেই সংরক্ষিত আছে ধর্মপ্রচারক সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরদেহ। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, ওল্ড গোয়া, ভারত। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।